আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 25 জানুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আগামীকাল সারা দেশে পালিত হবে সাধারণতন্ত্র দিবস। গণতন্ত্র দিবস নিয়ে রাজ্যে হাই অ্যালার্ট। বিজেপির দিল্লি দখল এবারও অধরা, উত্থান কংগ্রেসের। বিস্ফোরক রিপোর্ট সঙ্গের। ডলারের নিরিখে টাকাকে সেঞ্চুরি না করিয়ে ছাড়বেন না প্রধানমন্ত্রী, আক্রমণ কেন্দ্রকে। শ্রীনগরে প্রথম চাকা গড়ালো বন্দে ভারত এক্সপ্রেসের। বিশ্বের উঁচু ব্রিজে ছুটল জোরের গতিতে। ইসরায়েল ইজিপ্ট বাদে সব দেশকে সাহায্য বন্ধ করল ট্রাম্প প্রশাসন। চরম বিপাকে ইউক্রেন। বিদেশিদের ঠিকানা নিশ্চিত করতে জটিলতা, বিতাড়ন কঠিন। 203 জন বিদেশি ঘোষিত ব্যক্তির ঠিকানা যাচাই করে রিপোর্ট আসেনি কেন্দ্র থেকে, আদালতে রাজ্য। এবং সর্বশেষ খবরটি হলো, গ্রামীণ শিক্ষার পরিকাঠামো প্রকল্পে 1800 কোটি টাকা। এবারে শুনুন বিস্তারিত খবর। বুধবার সারা দেশে পালিত হবে সাধারণতন্ত্র দিবস। ঠিক তারই আগে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি এবারও রাজ্যে নাশকতা চড়াতে শখ কষেছে বলে গোয়েন্দা বিভাগ আসাম পুলিশকে সতর্কবার্তা দিয়েছে। ইতিমধ্যে নাশকতা রুখতে রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে। শহরগুলিতে নাকা তল্লাশি বসানো হয়েছে। মেটাল ডিটেক্টর ও স্নিপার ডগ সঙ্গে নিয়ে আসাম পুলিশ, বিএসএফ, সিআরপিএফ সহ নিরাপত্তারক্ষীরা একযোগে অভিযান চালাচ্ছে। এরই মধ্যে আসাম পুলিশ থানা এলাকাগুলির ডাস্টবিন পরিষ্কার করে রাখার কথা স্পষ্ট জানিয়েছে পুর নিগমকে। প্রয়োজনে ডাস্টবিন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে গণতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি চলার মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা স্বাধীন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে গণতন্ত্র দিবস বর্জন করার আহ্বান জানিয়েছে। এছাড়াও জঙ্গিরা রাজ্যে নাশকতা ঘটানোর শখ কষে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে মায়ানমারের জঙ্গল থেকে রাজ্যে, বিশেষ করে উজান আসামে ঢুকে পড়েছে বলে গোয়েন্দা বিভাগ আগে থেকেই পুলিশের শীর্ষ কর্তাদের সতর্ক করেছে। তারপরই রাজ্যবাসীর সুরক্ষার কথা চিন্তা করে নাশকতা রুখতে সতর্ক হয়ে পড়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। শহরের বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি। নাকা চেকিং বসিয়ে শহরের প্রবেশ ও প্রস্থান করা যানবাহন ও মানুষের উপর নজর রাখা শুরু হয়েছে। এছাড়াও গুয়াহাটি মহানগরের থানা এলাকায় পড়ে থাকা 180-র বেশি মালিকবিহীন যানবাহন, বাইক, স্কুটি সরিয়ে নেওয়া হচ্ছে যাতে জঙ্গিরা আগেরবারের মতো এবারও বোমা সংস্থাপন করতে না পারে। এখানেই শেষ নয়, বৈঠকের পরে আসাম পুলিশের শীর্ষ কর্তারা শহরের মধ্যে থাকা পুর নিগমের ডাস্টবিন পরিষ্কার করে রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়াও ভিড়ভাড় এলাকায় থাকা ডাস্টবিন প্রয়োজনে সরিয়ে ফেলতে হবে বলেও জানিয়েছেন কর্তারা। আরো জানিয়েছেন, গণতন্ত্র দিবস শেষ না হওয়া পর্যন্ত কোনো পুলিশ কর্মী ছুটি নিতে পারবেন না। এছাড়াও যখনই ডাক পড়বে তখনই পদস্থ কর্তার সামনে হাজির হতে হবে তাদের। অপরদিকে বিজেপির দিল্লি দখল এবারও অধরা, উত্থান কংগ্রেসের। বিস্ফোরক রিপোর্ট সঙ্গের। রাজ্য দখলের লক্ষ্যে যেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধী নেতাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে, সেখানেই ভরাডুবি হয়েছে। দিল্লিতেও তার অন্যতা হবে না। কেজরিওয়াল ও আপ সরকারের মন্ত্রীদের হেনস্থা করার পরিকল্পনা কার্যত বুমেরাং হয়ে ফিরবে। নির্বাচনের আগে এমনই আশঙ্কা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। এবারও দিল্লি দখলের স্বপ্ন অধরাই থাকবে বলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সাফ জানার সংঘ পরিবার। রিপোর্টে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমারদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা ও তার ফল সংঘ পরিবারের তরফে বিজেপি নেতৃত্বকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর তাতে স্বভাবতই চিন্তার বাদ চৌড়া হয়েছে শাহ নাড্ডাদের কপালে। জেল যাত্রা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে গিয়েছে। সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কেজরিওয়াল তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। জামিন পেয়ে ভোট যুদ্ধে নেমেছে গোটা মন্ত্রিসভা। তাই দিল্লির অধিকাংশ মধ্যবিত্ত ও গরিব মানুষ কেজরিওয়ালকে নির্দোষ বলেই মনে করে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বলে ধারণা আরো বদ্ধমূল হয়েছে। এর ফলে কেজরির জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি বলেই মনে করছে সংঘ পরিবার। সূত্রের খবর, সংঘ পরিবার যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে, কেজরির জেল যাত্রা ও পরবর্তীতে জামিনে মুক্ত হওয়ার ঘটনার পাশাপাশি দিল্লিতে বাঙালি খোঁজার কাজ গেরুয়া শিবিরের বিরুদ্ধে যাবে। গতবার যে বাঙালিরা বিজেপিকে ভোট দিয়েছিল, এবার সেই সংখ্যা অনেকটাই কমে যাবে। এছাড়াও কেজরির একের পর এক জনমুখী ঘোষণা সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলেছে বলেও রিপোর্টে জানিয়েছে সংঘ পরিবার। সংঘের এই রিপোর্ট হাতে আসতেই নড়ে চড়ে বসেছে গেরুয়া শিবির। অন্যদিকে আরএসএস এর রিপোর্টে চাঙ্গা হতে চলেছে হাত শিবির। সংঘ পরিবারের তরফে প্রকাশিত সমীক্ষায় কংগ্রেসের উত্থানের কথা বলা হয়েছে। গতবার কংগ্রেস একটিও আসন জিততে পারেনি, এবার বেশ কয়েকটি আসনে জয়ী হতে পারেন হাত শিবিরের প্রার্থীরা। এমনকি গতবারের তুলনায় কংগ্রেসের ভোট বেশ খানিকটা বৃদ্ধি পাবে বলেই মনে করছে আরএসএস।
অপরদিকে ডলারের নিরিখে টাকাকে সেঞ্চুরি না করিয়ে ছাড়বেন না প্রধানমন্ত্রী, আক্রমণ কেন্দ্রকে। ডলারের সাপেক্ষে টাকার অবাধ পতনকে ফের মোদী সরকারের ব্যর্থতা হিসেবে তুলে ধরে তুপ দাগল বিরোধী কংগ্রেস। দাবি করলো টাকার নিরিখে ডলারের 87 টাকার কাছাকাছি পৌঁছে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। এদিন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনথীর প্রশ্ন, সরকার কি বুঝতে পারছে সাধারণ মানুষের উপর টাকার এতখানি তলিয়ে যাওয়ার কতটা প্রভাব পড়তে পারে? এতে আমদানি করার খরচ বিপুল বাড়বে, যা অত্যাবশ্যক পণ্যগুলির দাম আরো বাড়িয়ে দেবে। চলবে মূল্য বৃদ্ধি। তার কটাক্ষ, প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি বলতেন টাকার মূল্যের সঙ্গেই পড়তে থাকে প্রধানমন্ত্রীর সম্মান। এখন তাহলে প্রধানমন্ত্রীর সম্মান কোথায় নেমেছে? অপরদিকে কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু দিয়ে ছুটল বন্দে ভারত এক্সপ্রেস। চেনাব সেতুতে সফলভাবে ছুটল বন্দে ভারত এক্সপ্রেস। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে ট্রায়াল সফল হয়েছে দ্রুতগামী এই ট্রেনের। চেনাব সেতুটি উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্কের উপর অবস্থিত। সম্প্রতি উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্কে বন্দে ভারতের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ট্রায়াল রানটি কাটরা বুদগাম রেলপথে করা হয়েছিল। দ্রুতগামী এই ট্রেনে মোট 18টি কোচ রয়েছে। জম্মু ও কাশ্মীরে উন্নত রেল যোগাযোগ নিশ্চিত করার জন্য অনেক রেল লাইন স্থাপন করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু থেকে ট্রেন পরিচালনা রেলওয়ে বোর্ডের কাছে নিঃসন্দেহে কৃতিত্বের বিষয়। এই বন্দে ভারত ট্রেনটিকে কাশ্মীর স্পেশাল হিসেবে তৈরি করা হয়েছে। বন্দে ভারত ট্রেন তৈরির আগে রেলওয়ে কাশ্মীর উপত্যকার আবহাওয়ার কথা মাথায় রেখেছে। এই ট্রেন যাত্রীদের যাত্রাপথকে আনন্দদায়ক ও আরামপ্রদ করে তুলবে। বন্দে ভারত ট্রেনের মাধ্যমে কাটরা থেকে বানিহাল মাত্র 90 মিনিটে অতিক্রম করা যাবে। প্রজাতন্ত্র দিবসে কাশ্মীর উপত্যকাকে এই উপহার দেওয়া হবে। পর্যটকরা কাশ্মীরের অপরূপ শোভা ট্রেনে বসেই দেখতে পারবেন। এই ট্রেনটি 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পাহাড়ের মধ্য দিয়ে ছুটবে। উধমপুর শ্রীনগর বারামুল্লা রুটে এই রেল পরিষেবা শুরু হলে যাত্রীরা অনেক সুবিধা পাবেন। কাশ্মীর উপত্যকা এই ট্রেনটি -30 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেবে। এই ট্রেনটিকে দ্রুত চালানোর জন্য এতে বিমানের কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। বিশেষভাবে তৈরি এই ট্রেনের কাছে কখনো বরফ তৈরি হবে না, তাই দৃশ্যমানতার কোনো সমস্যা হবে না। অপরদিকে ইসরায়েল ইজিপ্ট বাদের সব দেশকে সাহায্য বন্ধ করলো ট্রাম্প প্রশাসন। চরম বিপাকে ইউক্রেন। বিদেশি সহায়তা বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। ব্যতিক্রম ইসরায়েল ও ইজিপ্ট। নতুন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এই মর্মে নির্দেশ জারি করেছেন। যদিও এখনো মার্কিন প্রশাসন প্রকাশ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেনি, তবে মার্কোর নির্দেশ সংক্রান্ত নোট ফাঁস হয়ে গিয়েছে। তাতেই বিশ্বজুড়ে উদ্বেগের মেঘ জমেছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে তাৎক্ষণিকভাবে গুরুতর সমস্যায় পড়ল ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং খাদ্য সামগ্রী পেয়ে আসছিল। মার্কোর নির্দেশে তা বন্ধ হয়ে গেল। ঘটনাচক্রে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত জানার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ এড়ানো যেত। পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর সময় থেকে আমেরিকাকে দোষারোপ করে আসছিলেন, কারণ বিগত বাইডেন প্রশাসন ইউক্রেনকে অস্ত্র ও খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করে। ট্রাম্প প্রকাশ্যেই বাইডেনের ওই সিদ্ধান্তের বিরোধিতা করেন। আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন সহায়তার বিষয়টি তার প্রশাসন খতিয়ে দেখবে বলে শপথের আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেউ ভাবতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর সপ্তাহ গড়ানোর আগেই তিনি ভাবনা কার্যকর করবেন। মার্কো তার নোটে বলেছেন, বিদেশি সহায়তার খুঁটিনাটি নতুন প্রশাসন খতিয়ে দেখবে, তাই নতুন করে কোনো দেশকে আর্থিক সহায়তা দেওয়া হবে না। বর্তমানে চালু সহায়তার মেয়াদও আপাতত বাড়ানো হবে না। আপাতত ইসরায়েল এবং ইজিপ্ট বাদের সব দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বলবৎ হবে। মার্কো লিখেছেন, আন্তর্জাতিক সহায়তা প্রদান কতটা মার্কিন বিদেশ নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ তা খতিয়ে দেখতে চান প্রেসিডেন্ট ট্রাম্প, তাই আপাতত সহায়তা বন্ধ থাকবে। অপরদিকে বিদেশিদের ঠিকানা নিশ্চিত করতে জটিলতা, বিতাড়ন কঠিন। 203 জন বিদেশি ঘোষিত ব্যক্তির ঠিকানা যাচাই করে রিপোর্ট আসেনি কেন্দ্র থেকে, আদালতে রাজ্য। বন্দি প্রত্যার্পণে আজও চুক্তি স্বাক্ষরিত হয়নি বাংলাদেশের সঙ্গে। ঘোষিত বিদেশিরা কোন দেশের নাগরিক সেটাও নিশ্চিত নয়। তাহলে বিদেশিদের বিতাড়ন কিভাবে সম্ভব? মাটিয়া ট্রানজিট ক্যাম্পে আটকে রাখা বিদেশিদের বিতাড়ন নিয়ে সুপ্রিম কোর্টের কড়া অবস্থানে এমনই প্রশ্ন উঠেছে। তবে দু দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলেও ঘোষিত বিদেশিদের বহিষ্কার নিয়ে সংশয় থাকবে, কারণ বিদেশি ঘোষিত ব্যক্তিদের ঠিকানা নিশ্চিত না হলে তাদের প্রত্যার্পণ কিংবা বিতাড়ন কোনোটাই সম্ভব নয়। মাটিয়ার ট্রানজিট ক্যাম্পে কি কারণে 270 জন বিদেশিকে আটকে রাখা হয়েছে? আদালতে দাখিল করা হলফনামা এর জবাব দিতে পারেনি রাজ্য সরকার। এতে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট। সরকারকে কার্যত ভর্ৎসনা করেছে আদালত। ট্রানজিট ক্যাম্পে থাকা 17 জন বিদেশিকে অবিলম্বে বহিষ্কারের ব্যবস্থা করতে গত বছর 16 মে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর মধ্যে 2 বছরের বেশি সময় ধরে আবদ্ধ থাকা 4 জনকে যত শীঘ্রই সম্ভব বহিষ্কারের কথা বলা হয়।
কিন্তু বছর ঘুরতে চললেও বিদেশিদের বহিষ্কার করা সম্ভব হয়নি সরকারের পক্ষে। তাই সরকারি খরচে ট্রানজিট ক্যাম্পে বিদেশিদের ভরণ পোষণ না দিয়ে বিদেশি বহিষ্কারের জন্য সরকারের উপর চাপ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। তবে রাজ্য সরকারের কৌশলী সুপ্রিম কোর্টে জানান, অবৈধ বিদেশিদের বহিষ্কারের বিষয়টি কেন্দ্রের আওতাধীন। কূটনৈতিক পদ্ধতিতে বিদেশিদের ঠিকানা যাচাইয়ের জন্য যাবতীয় তথ্য দাখিল করা হয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে, কিন্তু 203 জন বিদেশির ঠিকানা যাচাই করে রিপোর্ট আসেনি কেন্দ্র থেকে। আসলে আসামের বিদেশি ট্রাইব্যুনালের কুয়াসি জুডিশিয়াল বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক নাকি বিদেশি সেই অভিমত দেওয়া হয়, কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি কোন দেশের নাগরিক তা উল্লেখ থাকে না ট্রাইব্যুনালের অভিমতে। ট্রাইব্যুনালে শুধু ভারতীয় নাগরিকত্ব বিচার করা হয়, অন্য কোন দেশের নাগরিক সেটা নয় বিচার্য। ফলে ট্রাইব্যুনালের বিচারে কাউকে ভারতীয় নয় বলে ঘোষণা করা হলেও সেই ব্যক্তি কোন দেশের নাগরিক সেটা স্পষ্ট হয় না। তাই দেশ ঠিকানা না জেনে কিভাবে বিদেশিদের বহিষ্কার করা সম্ভব? আসামের শনাক্ত বিদেশিদের স্পেসিফাইড টেরিটরি হিসেবে বাংলাদেশি নাগরিক হিসেবে ধরে নেওয়া হয়। তাই কূটনীতির পথে বিদেশিদের ঠিকানা যাচাইয়ের চেষ্টা করা হয় সরকারের পক্ষ থেকে, কিন্তু বাংলাদেশ সরকার সহযোগিতা না করলে সেটা সম্ভব হয় না। তাছাড়া আদতে বাংলাদেশি নাগরিক হলেও দশকের পর দশক ধরে ভারতে থাকার ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকের। তাই সে দেশে ঠিকানা খুঁজে পাওয়াটাও কঠিন। প্রথম দিকে বিদেশি ট্রাইব্যুনালের বিচারে বিদেশি ঘোষিত ব্যক্তিদের রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্তে নিয়ে গিয়ে ছেড়ে আসতো পুলিশ, সেটা ছিল পুশব্যাক প্রথা। কিন্তু রাতে সীমান্ত পেরিয়ে গেলেও ভোরের আলো ফুটতেই সেই ব্যক্তির আবার আসামে ফিরে আসার বেশ কয়েকটি দৃষ্টান্ত সামনে আসে। তাই পুশব্যাক প্রথা বন্ধ করে দেওয়া হয়, কারণ বাংলাদেশ প্রশাসন তাদের গ্রহণ করে না। তারপর দুদেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বন্দী প্রত্যার্পণের প্রক্রিয়া শুরু হয়। আসামে থাকা বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের কার্যালয়ের মাধ্যমে সেই প্রক্রিয়া চালানো হয়, কিন্তু সমঝোতার ভিত্তিতে প্রত্যার্পণের আগে সংশ্লিষ্ট ব্যক্তি সত্যই সেই দেশের নাগরিক কিনা নিশ্চিত হতে বাংলাদেশে তাদের ঠিকানা ভেরিফাই করতে হয়। সেই প্রক্রিয়া অনেক জটিল। বিদেশি ঘোষিত ব্যক্তির ঠিকানা থাকতে হয় বাংলাদেশে, কিন্তু ডিটেনশন ক্যাম্পে যাদের আটকে রাখা হয়েছে তাদের বেশিরভাগেরই বাংলাদেশের ঠিকানা নেই। ফলে আইনি পথে বিদেশি শনাক্ত করা হলেও বহিষ্কারের কোনো উপায় নেই। সরকারি খরচে ট্রানজিট ক্যাম্পে বিদেশিদের ভরণ পোষণ দিয়ে যেতে হয় সরকারকে। তবে সুপ্রিম কোর্ট এখন কঠোর হয়েছে, তাই আদালতের হস্তক্ষেপে বিদেশি বহিষ্কারের দুয়ার খুলে কিনা সেটা সময় বলবে। তবে বিদেশি ঘোষিতদের দেশ ঠিকানা নিশ্চিত না হওয়ায় আপাতত দৃষ্টিতে এর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অপরদিকে রাজ্য জুড়ে গ্রামীণ স্কুলগুলির পরিকাঠামো সংস্কারের লক্ষ্যে আসাম সরকার 1800 কোটি টাকারও বেশি ব্যয়ে 252টি রাজ্য পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন ভবন নির্মাণ করছে। 126টি বিধানসভা নির্বাচনী এলাকার প্রতিটি থেকে মোট 252টি সরকারি স্থানীয় স্কুল নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা পরিচালক মমতা হুজাই। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের অধীনে একটি প্রকল্পের অংশ হিসেবে এই নির্বাচিত স্কুলগুলির পরিকাঠামো আপগ্রেড করা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক মমতা হুজাই। বেশিরভাগ স্কুলে ইতিমধ্যেই নির্মাণ কাজ চলছে এবং আগামী বছরের মধ্যে এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট বিধায়কদের পরামর্শে স্কুলগুলি নির্বাচন করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নায়কের ঘোষিত 322টি স্কুলের উন্নয়নের বৃহত্তর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এই প্রকল্পের মোট বাজেট 2369.86 কোটি টাকা। এই প্রকল্পের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য স্কুলগুলির মধ্যে রয়েছে বাজালির পাটসারকুচি বিদ্যাপীঠ, কাছাড়ের আল এইচ স্কুল, ডিব্রুগড়ের গ্রাহামবাজার গার্লস হাই স্কুল, ডিমা হাসাওয়ের মাইবং সিনিয়র সেকেন্ডারি স্কুল, যোরহাটের দেবীচরণ বড়ুয়া গার্লস হাই স্কুল, গুয়াহাটির নতুন ফাটাশিল টাউন হাই স্কুল এবং নলবাড়ি গার্লস হাই স্কুল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।